হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মানা ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য এই ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 264 নম্বর পেজ থেকে 4 নম্বর সেট স্কুলের নাম হচ্ছে বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়া। এই স্কুলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটে সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন রয়েছে, আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান হল সংহিতা, ঋগ্বেদ, সামবেদ, আরণ্যক। সঠিক উত্তরটি হল অপশন বি তে ঋগ্বেদ। 2 নম্বর প্রশ্ন, বেদাঙ্গের সংখ্যা হল 6টি, 5টি, 4টি, 2টি। সঠিক উত্তরটি হল অপশন এ তে 6টি। 3 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে অন্যতম পালিত পশু ছিল ঘোড়া, ছাগল, গরু, প্রদত্ত সবকটি। সঠিক উত্তরটি হল অপশন এ তে ঘোড়া। 4 নম্বর প্রশ্ন, মহাজন পদগুলি গড়ে উঠেছিল খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে, খ্রিস্টীয় 6ষ্ঠ সহস্রাব্দে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, খ্রিস্টপূর্ব 16শ শতকে। সঠিক উত্তরটি হল অপশন এ তে খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে। এরপরে 5 নম্বর প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ ধর্মসঙ্গীতি অনুষ্ঠিত হয় পাটলিপুত্রে, কাশ্মীরে, বৈশালীতে, রাজগৃহে। সঠিক উত্তরটি হল অপশন এ তে পাটলিপুত্রে। তারপরে 6 নম্বর প্রশ্ন, সাতবাহন বংশের প্রথম শাসক ছিলেন প্রথম সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণী, সিমুক, রুদ্রদামন। সঠিক উত্তরটি অপশন সি তে সিমুক। 7 নম্বর প্রশ্ন, শকাব্দ গণনা শুরু হয় 78 খ্রিস্টাব্দে, 78 খ্রিস্টপূর্বাব্দে, 71 খ্রিস্টাব্দে, 71 খ্রিস্টপূর্বাব্দে। সঠিক উত্তরটি হল 78 খ্রিস্টপূর্বাব্দে, 78 খ্রিস্টাব্দে। তবে 8 নম্বর প্রশ্ন, কারসাপন ছিল বহু প্রচলিত এক ধরনের কাগজ, মুদ্রা, পাথর, অস্ত্র। সঠিক উত্তরটি হল অপশন বি তে মুদ্রা। 9 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে বলা হয় সামন্ত প্রথা, বেগার প্রথা, অগ্রহার ব্যবস্থা, দাস ব্যবস্থা। সঠিক উত্তরটি হল অপশন সি তে অগ্রহার ব্যবস্থা। 10 নম্বর প্রশ্ন, তক্ষশিলা যে মহাজন পদের রাজধানী তা হল মগধ, ব্রিজি, মল্ল, গান্ধার। সঠিক উত্তরটি হল অপশন ডি তে গান্ধার। এরপরে 11 নম্বর প্রশ্ন, পঞ্চম বেদ হল মহাভারত, রামায়ণ, পুরাণ, উপনিষদ। সঠিক উত্তরটি হল অপশন এ তে মহাভারত। তারপরে 12 নম্বর, মৃচ্ছকটি এর রচয়িতা হলেন চক্রপাণি দত্ত, মনু, শূদ্রক, বিশাখা দত্ত। সঠিক উত্তরটি হল অপশন সি তে শূদ্রক। তারপরে 13 নম্বর প্রশ্ন, সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন আলেকজান্ডারের, গন্ডোফার্নেসের, মিনান্দারের, সেলিউকাসের আমলে। সঠিক উত্তরটি অপশন বি তে গন্ডোফার্নেসের আমলে। 14 নম্বর প্রশ্ন, মিহিরকুল ছিলেন শক নেতা, প্রহল্লভ নেতা, পাঠান নেতা, হুন নেতা। সঠিক উত্তরটি হল অপশন ডি তে হুন নেতা। এরপরে 2 দাগে প্রশ্নগুলি লক্ষ্য করো কি রয়েছে। দুই দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1 দাগে মেঘালিথ কি? উত্তরটি হল বড় পাথরের সমাধি। সমাধি। 2 নম্বর প্রশ্ন, বলি কি? বলি কি নিরাপত্তার জন্য প্রজারা রাজাকে
প্রজারা স্বেচ্ছায় রাজাকে যে কর দিত তাকে বলি বলা হয়। 3 প্রশ্ন, অর্থবিদের বিষয়বস্তু কি? চিকিৎসা বিষয়ে আলোচনা করা। চিকিৎসা বিষয়ে আলোচনা আছে আছে আর বলছে অর্থবিদের বিষয়বস্তু কি না চিকিৎসা বিষয়ে আলোচনা আছে। তারপরে কি আছে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের একটি রাজতান্ত্রিক মহাজন পদের নাম লেখ। উত্তরটি হচ্ছে কোশল। তারপর হচ্ছে 5 নম্বর, পার্শ্বনাথ কে ছিলেন? পার্শ্বনাথ ছিলেন শেষ জৈন তীর্থঙ্কর। তারপর 6 নম্বর, কোন মৌর্য সম্রাটের উপাধি ছিল দেবানং প্রিয়দর্শী? উত্তরটি হচ্ছে সম্রাট অশোক। তারপরে 7 নম্বর প্রশ্ন, মেগাস্থিনিস রচিত গ্রন্থের নাম লেখো। উত্তরটি হলো ইন্ডিকা। তারপরে 7 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, গাথা সপ্তপথী কে রচনা করেন? সাতবাহন রাজা। তারপর কি রয়েছে, সুয়ান জাঙ্গির তার লেখায় ভারতবর্ষকে কি নামে অভিহিত করেছেন? উত্তরটি হল ইন্তু নামে অভিহিত করেছেন। ইন্তু নামে অভিহিত করেছেন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, অশ্বঘোষের রচনার নাম লেখ। অশ্বঘোষের যে বই রচনা করেছেন তার নাম হচ্ছে বুদ্ধচরিত। 11 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলার প্রত্নস্থল চন্দ্রকেতুগড় কোথায় অবস্থিত? উত্তরটি আমি একটু নিচের দিকে লিখছি, তোমরা দেখো। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার, এখানটায় লিখছি। এটা কত নম্বর প্রশ্ন? XI উত্তর, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বেড়াচাপায়। 11 প্রশ্ন ছিল, প্রাচীন বাংলার প্রত্নস্থল চন্দ্রকেতুগড় কোথায় অবস্থিত? না পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার বেড়াচাপায়। পরের প্রশ্ন, প্রাচীন পঞ্চতন্ত্র কোন ভাষায় রচিত? উত্তরটি হল সংস্কৃত ভাষায়। রচিত। সংস্কৃত লিখে দিচ্ছি, সংস্কৃত ভাষায় রচিত। তারপরে হচ্ছে 13 নম্বরে, কিউনিফর্ম কি? কিউনিফর্ম হল প্রাচীন মধ্যপ্রাচ্যে ব্যবহৃত লেখার পদ্ধতি। তারপরে 14 নম্বর প্রশ্ন, ফেরাও কাদের বলা হয়? এখানে নিচে লিখে দিচ্ছি, দেখো XIV নিচে। মিশরের রাজাদের বলা হতো, মিশরের রাজাদের ফেরাও বলা হতো। ফেরাও
বলা হতো। আচ্ছা, এরপরে প্রশ্ন কি রয়েছে, দু তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এক নম্বর, বেদের আরেক নাম শ্রুতি কেন? উত্তর লক্ষ্য করো, বৈদিক যুগে বেদ শুনে শুনে মনে রাখতে হতো, এই জন্য বেদের আরেক নাম শ্রুতি। কারণ বেদ শুধুমাত্র শুনে শুনে মনে রাখার কারণগুলো হল লিপি না থাকা। প্রত্নতাত্ত্বিকেরা বৈদিক যুগের কোনো লিপির খোঁজ পাননি, অর্থাৎ বৈদিক যুগে কোনো কিছু লিখিত ছিল না। শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন গুরু। গুরু তার শিষ্যদের মুখে মুখে যা শেখাতেন শিষ্যদের তা শুনে শুনে মুখস্থ করতে হতো। মুখস্থ করার উপর জোর দেওয়া হয়। বৈদিক যুগে শিক্ষায় সম্পূর্ণ মুখস্থ ও সঠিক উচ্চারণের উপর বিশেষ জোর দেওয়া হতো। অথবা সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কি বোঝো? আদি বৈদিক যুগের অধিবাসী বা আর্যদের বাসভূমি ছিল সপ্ত সিন্ধু অঞ্চল। সপ্ত সিন্ধু বলতে বোঝায় 7টি নদীর তীরবর্তী এলাকাকে। 7টি নদী হল সিন্ধু, সরস্বতী, পাঞ্জাবের 5টি নদী, বিতস্তা, চন্দ্রভাগা, শতদ্রু, ইরাবতী ও বিপাশা। বর্তমান পাকিস্তান ও আফগানিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের সঙ্গে আদি বৈদিক যুগের মানুষের পরিচয় ছিল। নম্বর প্রশ্ন, দ্বাদশ অঙ্গ কি? উত্তর, দ্বাদশ অঙ্গ হল জৈনদের ধর্মগ্রন্থ। জৈন ধর্মের মূল উপদেশগুলি 12টি ভাগে ভাগ করা হয়েছিল। এর একটি ভাগকে অঙ্গ বলা হয়। সংখ্যায় 12টি বা দ্বাদশ ভাগ বা অঙ্গকে একসঙ্গে দ্বাদশ অঙ্গ বলা হয়। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবন জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। অথবা আর্য সত্য কি? বোধি বা জ্ঞান লাভ করার পর বুদ্ধদেব মানুষের মুক্তির উপায় হিসেবে যে 4টি সত্য পালনের উপদেশ দেন তা আর্য সত্য বা চতুরার্য সত্য নামে পরিচিত। আর্য সত্যগুলি হল, মানুষের জীবনে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ দূর করা যায়, দুঃখ দূর করার জন্য সঠিক মার্গ বা পথ আছে, দুঃখ দূর করার জন্য এই মার্গটি হল অষ্টাঙ্গিক মার্গ। 3 নম্বর প্রশ্ন, আলেকজান্ডার কোন অঞ্চলের শাসক ছিলেন? আলেকজান্ডার ম্যাসিডনের রাজা ছিলেন। ম্যাসিডনের। তিনি কবে নাগাদ ভারতে আসেন? 326 খ্রিস্টপূর্বাব্দে। তারপরে অথবা হর্ষচরিত কি? উত্তর, বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। তিনি হর্ষবর্ধনকে নিয়ে একটি প্রশস্তি কাব্য রচনা করেন, এর নাম হর্ষচরিত। এই কাব্যে হর্ষবর্ধনের গুণগানের পাশাপাশি পশুভূতিদের রাজত্ব ও তার ইতিহাস আলোচনা করা হয়েছে। হর্ষের গুণগান করতে গিয়ে বাণভট্ট এই কাব্যে হর্ষের বিরোধী পক্ষ শশাঙ্ককে অনেক ছোট করে দেখেছিলেন। হর্ষচরিতের শেষ অংশে বাণভট্ট হর্ষের বোন রাজশ্রীকে বন্দী অবস্থা থেকে উদ্ধারের ঘটনা বর্ণনা করেছেন। 4 নম্বরে, অগ্রহার ব্যবস্থা কাকে বলে? গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে অনেক জমি ব্রাহ্মণ, মন্দির বা বৌদ্ধবিহারকে দান করা হতো। এই দান করা জমিগুলি রাজস্ব বা কর আদায়ের আওতায় পড়ত না। গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে অগ্রহার ব্যবস্থা বলা হয়। ব্রাহ্মণরা সাধারণভাবে পারিবারিক পদ্ধতিতে এই জমিভোগ দখল করতেন। এইসব জমিগুলি নিষ্কর হলেও রাজা কোনো কারণে ব্রাহ্মণদের প্রতি অসন্তুষ্ট হলে দান করা জমি ফেরত নিতে পারতেন। অথবা স্ত্রী ধন কি? গুপ্ত যুগে স্ত্রী লোকের সম্পদকে স্ত্রীধন বলা হতো। এই যুগে বিয়ের সময় মেয়েরা কিছু সম্পদ পেতেন। এই সম্পদের উপর একমাত্র তারই অধিকার থাকত। তারা নিজেদের ইচ্ছেমতো এই সম্পদ ব্যবহার করতে পারতেন, তবে স্ত্রীধন দেওয়ার প্রথা সব সময় চালু ছিল না। 5 নম্বরে, অষ্টাধ্যায়ী কে ছিলেন? অষ্টাধ্যায়ী কে লিখেন? পানিনি। উত্তরটি হল পানিনি। এর বিষয়বস্তু কি? না, ব্যাকরণ নিয়ে কাজ করা। ব্যাকরণ নিয়ে কাজ করা। তারপরে হচ্ছে অথবা বিশাখা দত্তের লেখা নাটক দুটির নাম করো। উত্তরটি হল দেবী চন্দ্রগুপ্তম আর মুদ্রা রাক্ষস। লিখি, মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্তম। মিলিন্দপনহ বা মিলিন্দ প্রশ্ন কি? উত্তর, মিনান্দার ছিলেন ইন্দো গ্রিক রাজাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত রাজা।
ব্যাকট্রিয়া, গান্ধার ও কান্দাহার অঞ্চলে তার শাসন ছিল। তার রাজধানী ছিল সাক্কল বা বর্তমান পাকিস্তানের শিয়ালকোট। মিনান্দারে বৌদ্ধ ধর্মগ্রহণ। মিনান্দারে বৌদ্ধ ভিক্ষুক নাগসেনের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন। তিনি বৌদ্ধ সাহিত্যে মিলিন্দ নামে পরিচিত। মিনান্দার নাগসেনকে বেশ কিছু প্রশ্ন করেছিলেন। তাদের এই কথাবার্তা মিলিন্দ পনহ বা মিলিন্দ প্রশ্ন বইতে লেখা আছে। অথবা ফাসিয়ান কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? 399 খ্রিস্টাব্দে। তার লেখা গ্রন্থের নাম কি? ফো কুও কিং। ফো কুও কিং। 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 নম্বরে চতুরাশ্রম কি? উত্তর, পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনে 4টি পর্যায় বা ভাগ ছিল, একে চতুরাশ্রম বলা হয়। চতুরাশ্রম হল ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। ব্রহ্মচর্যাশ্রম, ছাত্র অবস্থায় গুরু গৃহ থেকে শিক্ষালাভ করাকে বলা হয় ব্রহ্মচর্যাশ্রম। গৃহস্থশ্রম, গুরু গৃহে শিক্ষালাভের পর বিয়ে করে সংসার জীবনযাপনকে করাকে বলা হয় গৃহস্থশ্রম। বানপ্রস্থাশ্রম, সংসারের দায়িত্ব থেকে মুক্ত হয়ে ধর্মচর্চা করাকে বলা হয় বানপ্রস্থাশ্রম। সন্ন্যাসাশ্রম, সেই জীবনে ঈশ্বর চিন্তায় জীবন কাটানোকে বলা হয় সন্ন্যাসাশ্রম। অথবা চতুর্জাম কি? উত্তর, জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের 4টি মূল নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। এই 4টি মূল নীতিকে একসঙ্গে চতুর্জা ব্রত বলা হয়। চতুর্জাম ব্রত প্রাণী হত্যা না করা, মিথ্যা কথা না বলা, অন্যের জিনিস জোর করে না নেওয়া এবং নিজের জন্য সম্পত্তি সঞ্চয় না করা। 2 দাগে সুয়ানজাং কোন দেশ থেকে ভারতে আসেন? তার রচিত গ্রন্থের নাম কি? তা থেকে কি জানা যায়? উত্তর, সুয়ানজাং ছিলেন চীন দেশের পর্যটক। সুয়ানজাং ইভেন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন। তিনি ভারতবর্ষকে ইন্তু বলে অভিহিত করেছিলেন। রাজ্য ও রাজা, সুয়ানজাং বলেছিলেন ইন্তুতে 80টি রাজ্য আছে। প্রত্যেক রাজ্যের রাজা থাকলেও তারা ছিলেন সম্রাটের খুব অনুগত। রাজা জনগণের সুখ সুবিধার কথা ভাবতেন। আবহাওয়া, সুয়ানজাং বলেছেন ইন্তু মূলত গরমের দেশ, তবে এখানে নিয়মিত বৃষ্টি হয়। উত্তর পূর্ব অঞ্চলের মাটি খুবই উর্বর এবং দক্ষিণ অঞ্চল ছিল জঙ্গলে ঢাকা। এখানের প্রধান ফসল হল ধান, গম। শহর ও গ্রাম, তিনি বলেছিলেন গ্রামের বাড়িগুলি দেওয়াল ও মেঝে মাটি দিয়ে তৈরি, শহরে বাড়িগুলি ইট ও বালি দিয়ে তৈরি। বাড়ির বারান্দা তৈরি হতো কাঠ দিয়ে। বাড়িগুলির দেওয়াল মেঝে ছিল মাটির। জনগণের মধ্যে জাতিভেদ ছিল। অথবা মেঘাস্থিনিসের রচনা থেকে পাটলিপুত্র সম্পর্কে কি জানা যায়? মেঘাস্থিনিস গ্রিক শাসক সেলিউকাসের দূত হয়ে কান্দাহার থেকে পাটলিপুত্রে এসেছিলেন। মেঘাস্থিনিসের লেখা ইন্ডিকা বই থেকে মৌর্য শাসন ও পাটলিপুত্র নগরের শাসন পরিচালনার কথা জানা যায়। পাটলিপুত্র নগরের শাসন পরিচালনার ভার ছিল 30 জন সদস্যের একটি পরিষদের উপর। তাদের 5 জন করে সদস্য নিয়ে 6টি দল ছিল। ব্যবসা বাণিজ্য পরিচালনা, বাজারে জিনিসপত্র বিক্রির ব্যবস্থা, বিদেশিদের দেখাশোনা, জন্ম মৃত্যুর হিসাব রাখা, মন্দির বন্দর প্রভৃতি যত্ন নেওয়া ছিল তাদের কাজ। 3 নম্বর, সুদর্শন হ্রদ সম্পর্কে টিকা লেখ। প্রাচীন ভারতীয় উপমহাদেশে রাজকীয় উদ্যোগে জলসেচের জন্য যেসব জলাশয় নির্মিত হয়েছিল সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সুদর্শন হ্রদ। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে কাথিয়াবাড়ে এই হ্রদটি বানানো হয়েছিল। এটি একটি বড় মাপের সেচ প্রকল্প। মৌর্য সম্রাট অশোক পরবর্তীকালে এই প্রকল্পটিতে কয়েকটি সেচকাল যোগ করেছিলেন। শক শাসক রুদ্রদমন 150 খ্রিস্টাব্দে এই হ্রদটি সংস্কার করেছিলেন। খ্রিস্ট 4th শতক থেকে খ্রিস্ট 5ম শতক পর্যন্ত বা মৌর্য আমল থেকে গুপ্ত আমল পর্যন্ত এই হ্রদের টানা ব্যবহার হয়েছিল। অথবা প্রথম নগরায়ন ও দ্বিতীয় নগরায়ন কি? উত্তর, প্রাচীন ভারতে হরপ্পা সভ্যতায় যে নগর কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তাকে প্রথম নগরায়ন বলে। আবার মহাজনপদের যুগে যে নগর সভ্যতা গড়ে উঠেছিল তাকে দ্বিতীয় নগরায়ন বলা হয়। 4 নম্বর প্রশ্ন, মৃচ্ছকটিম কথার অর্থ কি? এই নাটকের প্রধান চরিত্র কারা ছিল? উত্তর, মৃচ্ছকটিম কথাটির অর্থ হল মাটির তৈরি ছোট গাড়ি
মৃৎ মানে মাটি এবং শক টিকা শব্দের অর্থ ছোট শকট বা গাড়ি। এটি শূদ্রক রচিত প্রাচীন সংস্কৃত সাহিত্যের একটি বিখ্যাত নাটক। প্রধান চরিত্র দুটি হচ্ছে রো হোসেন, ছোট ছেলে যে প্রতিবেশী বণিকের ছেলের সোনার তৈরি খেলনা গাড়ি দেখে বায়না করে। বসন্ত সেনা রো হোসেনের বায়না মেটানোর জন্য নিজের সোনার গয়না দিয়ে দেয়। অথবা কালিদাসকে তার দুটি রচনার নাম উল্লেখ করো। উত্তর, ধ্রুপদী সংস্কৃত ভাষায় এক বিশিষ্ট কবি ও নাট্যকার ছিলেন কালিদাস। তার রচিত দুটি বিখ্যাত বিখ্যাত নাটক, দুটি রচনা আছে, তার দুটি রচনার নাম উল্লেখ করা হচ্ছে। আচ্ছা, তার বিখ্যাত নাটকগুলি হল মালবিকাগ্নিমিত্রম ও বিজ্ঞান শকুন্তলম, বিক্রম বর্ষিয়ম ইত্যাদি, এবং কাব্যগ্রন্থগুলি হল মেঘদূতম, কুমার সম্ভবম, রঘুবংশম, ঋতুসংহার প্রভৃতি। 5 দাগে টিকা লেখ গান্ধার শিল্প। উত্তর, কুষাণ যুগে গ্রিক, রোমান ও ভারতীয় শিল্পরীতির সমন্বয়ে যে শিল্পের উদ্ভব ঘটেছিল তাকে গান্ধার শিল্প বলা হয়। খ্রিস্ট প্রথম ও চতুর্থ শতকে এই শিল্প বিকাশ লাভ করে। গান্ধার শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন হল বুদ্ধমূর্তি। পদ্মাসনের ভঙ্গিতে সিংহাসনে উপবিষ্ট ধ্যানরত, অর্ধ নির্মিলিত নয়ন, নাসিকাগ্রে নিবন্ধ দৃষ্টি ও সু অবয়ব সম্পন্ন বুদ্ধের মূর্তি গান্ধারের পর ভারতের অন্য কোনো স্থানে অনুষ্ঠিত হয়নি। বুদ্ধের পাশাপাশি গরুড় ও যক্ষের মূর্তিও গান্ধার শিল্পে দেখা যায়। গান্ধারের মূর্তি নির্মাণ চুন, বালি, পাথর, পোড়ামাটি, মাটি, প্লাস্টার অফ প্যারিস, সোনালী বা অন্য কোনো গাঢ় রঙের গাঢ় প্রলেপ ব্যবহার করা হতো। অথবা টিকা লেখ তাম্রলিপ্ত বন্দর। প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি প্রধান বন্দর নগর ছিল তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত বিভিন্ন নামে পরিচিত ছিল, যেমন তাম্রলিপ্তি, দামলিপ্ত, তামালিতেশ প্রভৃতি। সম্ভবত এটি ছিল এখনকার পূর্ব মেদিনীপুরের তমলুকের কাছাকাছি। সুয়ানজাং ও ফাসিয়ান তাম্রলিপ্ত বন্দরের কথা বলেছেন। তাম্রলিপ্ত স্থলপথ ও জলপথে যাওয়া যেত। বাণিজ্য ছাড়াও পড়াশোনার জন্য তাম্রলিপ্ত বিখ্যাত ছিল। 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দেওয়া, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 নম্বরে গুপ্ত সাম্রাজ্যের বিস্তারে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। দেখো তোমরা প্রশ্নের উত্তরটি এখান থেকে শুরু। সম্রাট সমুদ্রগুপ্ত আনুমানিক 335 থেকে 375 খ্রিস্ট পর্যন্ত শাসন করেছিলেন। দিয়ে পরপর লিখে যাবে রাজ্য জয়, শাসক হিসেবে কৃতিত্ব, বহুমুখী প্রতিভা, বিদ্যুৎ সহিতা, সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, পরম ধর্ম সহিষ্ণুতা লিখে এখানে শেষ করবে। এলাহাবাদ প্রশস্তি তার সেই কৃতিত্বের পরিচয় অতদূর পর্যন্ত লিখবে। ওকে। অথবা শাসক হিসেবে হর্ষবর্ধনের কৃতিত্বের কথা সংক্ষেপে লেখো। উত্তরটি লক্ষ্য করো যে এখান থেকে শুরু করে হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। এখান থেকে শুরু করে হর্ষবর্ধনের রাজ্য জয় লক্ষ্য করেছ। তারপর হচ্ছে শাসন ব্যবস্থা লিখে বণিকদের কাছ থেকেও কর আদায় করতেন, এতদূর পর্যন্ত লিখবে। ওকে। 2 নম্বর প্রশ্ন, মৌর্য অর্থনীতি ও বাণিজ্য সম্পর্কে সংক্ষেপে লেখো। দেখো এখান থেকে শুরু করবে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য, এখান থেকে শুরু করে এগুলো লিখবে অবসান। তারপরে মৌর্য আমলের ভারতীয় অর্থনীতি, কৃষি লিখবে 2 বার বর্ষার পরে আছে আরো লক্ষ্য করো। তার ফলে এখানে জমি ছিল চাষের উপযোগী, এখান থেকে শুরু করে কারিগরি শিল্প, ব্যবসা বাণিজ্য লিখে লাস্ট এখানে দিক বোঝানোর জন্য ফলক লাগানোর ব্যবস্থা ছিল। এতটা লিখবে। ওকে, বুঝতে পেরেছ? এতটা লিখবে তোমরা। অথবা ফাসিয়ানের লেখা থেকে ভারতীয় উপমহাদেশ সমাজ সম্পর্কে কি জানা যায়? উত্তরটি লক্ষ্য করো। ফাসিয়ান ছিলেন চীন দেশের পর্যটক। তিনি গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন। তার লেখা থেকে ভারতীয় উপমহাদেশের মানুষ ও সমাজ সম্পর্কে জানা যায়। নগর, তিনি ছিলেন উপমহাদেশের অনেক নগর ছিল এবং সেগুলি ছিল অনেক উন্নত। পাটলিপুত্র ছিল সবচেয়ে সেরা নগর। সেখানে বসবাসকারী মানুষরা ছিল সুখী ও সম্পদশালী। নগরে বিনামূল্যে চিকিৎসা করা ঔষধ দেওয়া হতো। চণ্ডালদের অবস্থান, এখানে দুষ্ট প্রকৃতির লোকেদের চণ্ডাল বলা হতো। তারা নগরের বাইরে থাকত। অতিথিদের যত্ন, এদেশের লোকেরা অতিথিদের খুব যত্ন করত এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার দিকে খেয়াল রাখত। 3 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের জ্যোতির্বিজ্ঞান ও গণিতের উন্নতি সম্পর্কে লেখ। গুপ্ত যুগে জ্যোতির্বিজ্ঞান চর্চা। বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট প্রথম পৃথিবীর গোলাকৃতি ও পৃথিবী যে নিজের অক্ষের উপর ঘুরছে তা প্রমাণ করেন। তিনি চন্দ্রগ্রহণের কারণ ব্যাখ্যা করেন।
বরাহমিহির তার সূর্য সিদ্ধান্ত ও পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থে বৃষ্টিপাতেরও ভূমিকম্পের কারণ আলোচনা করেছেন। গণিত, আর্যভট্টীয় গ্রন্থে আর্যভট্ট শূন্যের দশমিকের ধারণা দেন। ব্রহ্ম সিদ্ধান্ত গ্রন্থে গণিতবিদ ব্রহ্মগুপ্ত তার জ্ঞান বিচ্ছুরিত করেন। এই ভিডিও লাস্ট প্রশ্ন অথবা পুরাণ সম্পর্কে টিকা লেখ। পুরাণ শব্দের অর্থ পুরনো। পুরাণে পুরনো দিনের কথা থাকে। খ্রিস্টপূর্ব চতুর্থ বা পঞ্চম শতকের আগে কয়েকটি পুরাণ রচিত হলেও বাকি পুরাণগুলি খ্রিস্টীয় দ্বিতীয় শতক থেকে সপ্তম শতকের মধ্যে রচিত হয়। পুরাণে মোট সংখ্যা হল 18টি। পুরাণের বিষয়বস্তু, পুরাণের আলোচনার বিষয় হল রাজবংশের ইতিহাস। তাছাড়া কৃষি, পশুপালন, বাণিজ্য, জ্যোতিষ, ভূগোল প্রভৃতি বিষয় পুরাণ থেকে জানা যায়। পুরাণের গল্প কথার মধ্যেই ইতিহাসের উপাদান মিশে আছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।